আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তনের উপর খুবই সুন্দর এবং গুছানো কিছু আমি তোমাদেরকে শেখাবো। আশা করি আজকের এই ক্লাসটা করার পর তোমাদের এই টপিকস নিয়ে কোনো দিন আর কোনো সমস্যা থাকবে না। তো আমি আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের এসএসসি 25 বা এসএসসি 24 যারাই পরীক্ষা দিচ্ছ তোমাদের এখান থেকে একটা কোশ্চেন থাকেই। আমি এই কোশ্চেনগুলো আজকে তোমাদের কেমনভাবে ক্লিয়ার করে দিব, মানে বেসিক ক্লিয়ার করে, যাতে এই কোশ্চেন যেখান থেকে দিক যেভাবেই দিক তোমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারো। আশা করি ভিডিওটা পুরাটা দেখলে তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। ফার্স্টে কি আমাদের ভরকেয়ার সূত্র। ভরকেয়ার সূত্রটা কি বলছে যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের, বিক্রিয়কগুলোর সক্রিয় ভর বলতে কী বোঝানো হয়েছে? দুইটা জিনিস, মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক। তাহলে সূত্রটা কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের, সক্রিয় ভর বলতে আবারও আমি মার্ক করে আপনাদেরকে বলতেছি যে সক্রিয় ভর বলতে বোঝানো হয়েছে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক। কীরকম? ধরো A + B বিক্রিয়া করে C + D উৎপাদ তৈরি করছে, তাহলে এই বিক্রিয়ার হারটা কীরকম হবে? এটাকে যদি আমি সম্মুখমুখী বিক্রিয়ার হার ধরি, সম্মুখমুখী বিক্রিয়ার হারকে বোঝানোর জন্য আমি আর মানে কি রেট অফ রিয়াকশন বিক্রিয়ার হার, এখানে এফ কেন দিছি? কারণ এখানে ফরওয়ার্ড অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটা হয়েছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কী হয়েছে? বিক্রিয়ক এ এবং বি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক। মোলার ঘনমাত্রা বোঝানোর জন্য আমি থার্ড ব্র্যাকেট দিছি। তাহলে দেখো তো এটার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক কী এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হলো এ আর বি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা হবে বিক্রিয়ক এ এবং বি এর মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে দেখো আমি RF = সমানুপাতিক চিহ্ন তুলে একটি সমানুপাতিক দ্রব্যক K1 আনছি, তখন আমি ইকুয়াল চিহ্ন দিছি এ এবং বি। একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি দিছি? আর বি। কেন দিছি? বি দেওয়া বোঝাইছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, এখানে এটা হবে উৎপাদ। আমরা পশ্চাৎমুখী মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। তাহলে আর বি সমানুপাতিক হবে অবশ্যই উৎপাদ থেকে, যদি এটাই থেকে যদি এটা তৈরি হয় তাহলে এটা বিক্রিয়ক এক্ষেত্রে কোনটা? সি আর ডি। তাহলে এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের ক্ষেত্রে কী হবে? বিক্রিয়ক সি এবং ডি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক। এখানে সমানুপাতিক চিহ্ন তুলে একটি সমানুপাতিক দ্রব্য কিনেছি এবং ওই সমানুপাতিক দ্রব্যকে আমি K2 লিখছি, এরপর আমি ইকুয়াল দিতে পারছি। হ্যাঁ, এখন তারপর আমি কি করছি দেখো তো, তারপর হলো সাম্য অবস্থা। সাম্য অবস্থার ক্ষেত্রে মনে রাখবা যে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান থাকে সাম্য অবস্থায়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদও তৈরি হবে না, উৎপাদ থেকে বিক্রিয়কও তৈরি হবে না, লেভেলে থাকবে। তো লেভেলের ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হয়। ওকে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে RF এর মানটা আমি পেয়েছিলাম K1 AB, আমি লিখে দিলাম K1 AB, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি পেয়েছিলাম K2 CD, আমি লিখে দিলাম। এখন এই সুন্দর করে K1 এর নিচে আমি এই K2কে আনছি এবং সি এবং ডি এর নিচে আমি এ এবং বিকে নিয়ে গেছি। তাহলে আমি কি পেলাম? K1/K2। মনে রাখবা K1/K2 এর অনুপাতও একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে আমি কেসি দিয়ে প্রকাশ করি। এই কেসিটাই হলো মোলার সাম্য ধ্রুবক। কেসিটা কি? মোলার সাম্য ধ্রুবক। তার মোলার সাম্য ধ্রুবক ইকুয়ালসটা আমি কী পেলাম? উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রা গুণফল। তাহলে আমি মোলার সাম্য ধ্রুবক কেসি কি? কেসি হলো উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রা গুণফল। তুমি এই বিক্রিয়াটা দেখো A + B C + D, এই বিক্রিয়ার ক্ষেত্রে সি আর ডি কি? উৎপাদ। এই কারণে আমি কেসির ক্ষেত্রে এই জিনিসগুলো ইকুয়েশন করার পর আমি দেখতে পেলাম যে উপরে কি আছে? সি আর ডি। সি আর ডি মানে কি? উৎপাদ। তাহলে আমি কী লিখলাম? উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রা গুণফল। কেন মোলার ঘনমাত্রা বললাম? থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে যে মোলার ঘনমাত্রা। ওকে, তাহলে আমি মোলার সাম্য ধ্রুবক একটা জিনিস জানলাম, কেসি। কেসি হবে উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা গুণফল। এটা জানলেই হয়ে যায়, এত কিছু জানার দরকার নাই। কেন আমি বললাম? তোমাদের যাতে বেসিকগুলো ক্লিয়ার থাকো, এই কারণে আমি এই জিনিসগুলো একটু বুঝাই দিলাম। আদারওয়াইজ জাস্ট এই সূত্রটা জানলে আমাদের হয়ে যায় যে কেসি মোলার সাম্য ধ্রুবক। কেসি কীভাবে বের করে? কেসি বের করে উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রা গুণফল। ওকে ফাইন। এখন দেখো পরবর্তীতে কী আসলো আমাদের। আমরা এই যে সূত্রটা ছিল, নির্দিষ্ট সময় নির্দিষ্ট তাপমাত্রা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় ভর দ্বারা বোঝাইছি মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ। আমি যখন মোলার ঘনমাত্রা জিনিসটা নিয়ে এইটার কাজ করছি তখন আমি পাই মোলার সাম্য ধ্রুবক। আমি যখন আংশিক চাপ নিয়ে কাজ করব, আংশিক চাপের সমানুপাতিক নিয়ে, তখন
তোমাদের মনে রাখতে হবে যে সেটা আংশিক চাপের সাম্যদ্রব্য কেপি হবে। তাহলে কেপি ইকুয়ালস কী হবে? কেপি ইকুয়ালস হবে উৎপাদ সময়ের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রয়ক সময়ের আংশিক চাপের গুণফল। ধরো সাপোজ এ প্লাস বি বিক্রয়ক বিক্রয় করে সি প্লাস ডি উৎপাদ তৈরি করছে, তাহলে এই বিক্রয়ের কেপিটা কী হবে? কেপিটা হবে উৎপাদ সি এর এবং উৎপাদ ডি এর আংশিক চাপের গুণফল। এই কারণে আমি এই যে পির নিচে সি দ্বারা বোঝাইছি সি এর আংশিক চাপ এবং পির নিচে ডি দ্বারা বোঝাইছি ডি এর আংশিক চাপ। তাহলে আমার এই যে কেপির সূত্র পড়ে গেল যে উৎপাদ সময়ের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রয়ক পির নিচে এ দ্বারা বোঝাইছি বিক্রয়ক এর আংশিক চাপ এবং পির নিচে বি দ্বারা বোঝাইছি বিক্রয়ক বি এর আংশিক চাপ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে কেপি এবং কেসিটা কি? কেপি আসলে আমরা মোলার ঘনমাত্রা নিব উৎপাদ সময়ের, আর বিক্রয়ক সময়ের মোলার ঘনমাত্রার গুণফল অনুপাত নিব। আর কেপি আসলে আমরা নিব কি? উৎপাদ সময়ের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রয়ক সময়ের আংশিক চাপের গুণফল। এই জিনিসটা জানলে আমাদের যে কোনো ম্যাথ আমরা পারবো। ধরো এখন আংশিক চাপটা কীভাবে বের করে? মনে রাখবা যে কোনো ম্যাথের ক্ষেত্রে তোমাকে যখন আংশিক চাপটা তোমাকে অবশ্যই বের করতে হবে। আংশিক চাপ বের করতে গেলে তোমার লাগবে মূল ভগ্নাংশ, যার আংশিক চাপ বের করবা তার মূল ভগ্নাংশ লাগবে এবং কোশ্চেনে দেওয়া মোট চাপটা লাগবে। এই জিনিসটা সবাই একটু খেয়াল করবা যে আংশিক চাপ কীভাবে নির্ণয় করে? মূল ভগ্নাংশ, যার আংশিক চাপ বের করবা তার মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আবার আমি এখানে সুন্দর করে তোমাদের মূল ভগ্নাংশ নির্ণয় করা শিখাইছি। মূল ভগ্নাংশর প্রতীক হলো এক্স। মূল ভগ্নাংশটা কীভাবে বের করবা? মনে রাখবে যে নিজের মূল সংখ্যা, কোশ্চেনে দেওয়া নিজের মূল সংখ্যা, সাম্য অবস্থায় মূল সংখ্যা যেটা থাকবে ডিভাইড বাই মোট মূল সংখ্যা। ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল আমি তোমাদের এখানে একটু দেখাই দিতেছি। ধরো 1 মোল নাইট্রোজেন এবং 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে, সাপোজ 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে এই নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত? নাইট্রোজেনের মূল ভগ্নাংশ এইচ এর নিচে N2 দ্বারা বোঝাচ্ছি। নাইট্রোজেনের মূল ভগ্নাংশ আমরা জানি মূল ভগ্নাংশ প্রতীক এক্স। এক্ষেত্রে নাইট্রোজেনের নিজের মূল সংখ্যা কত? নাইট্রোজেনের নিজের মূল সংখ্যা হলো 1, তাহলে আমি এখানে লিখবো 1 এবং ওর মোট বিক্রিয়ার মোট মোল সংখ্যা কত? বিক্রিয়ার মোট মোল সংখ্যা হলো নাইট্রোজেনের 1 আর অক্সিজেনের 2, 1 আর 2 মিলে কত হবে? 3। তাহলে এটাই হবে মূল ভগ্নাংশ। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে মূল ভগ্নাংশ কীভাবে বের করে? নিজের মূল সংখ্যা সাম্য অবস্থা এবং কোশ্চেনে দেওয়া মোট মূল সংখ্যা, হ্যাঁ সাম্য অবস্থায়, কোশ্চেনের দেওয়া না, আমরা সাম্য অবস্থা থেকে বের করে নিতে পারবো মোট মূল সংখ্যা। যেমন যেখানে আমি মোট মূল সংখ্যা যেহেতু 1 মোল নাইট্রোজেন এবং 2 মোল অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে এক্ষেত্রে মোট মূল সংখ্যা 3 হয়েছে, 1 + 2 3, আর নিজের মূল সংখ্যা ছিল 1। তাহলে আমি মূল ভগ্নাংশ বের করতে পারবো। মূল ভগ্নাংশ বের করতে পারলেও পরে যদি আমি কোশ্চেনে দেওয়া মোট চাপ দিয়ে গুণ দিই, তাহলে যার আংশিক চাপ বের করবা তার যদি মূল ভগ্নাংশ বের করো এবং কোশ্চেনে দেওয়া মোট চাপ দিয়ে গুণ করো, তাহলে তার আংশিক চাপ তুমি পেয়ে যাবা। আংশিক চাপ পেলে আমরা কি পাবো? কেপির ভ্যালু নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন ধরো আমি তোমাদেরকে একটা ম্যাথ করাই দিতেছি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটম চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে, হ্যাঁ আরেকটা বিষয় এখানে দেওয়া ছিল তোমাদের সম্ভবত। আচ্ছা, এই যে এখান থেকে এই জিনিসটা একটু দেখো, কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, এটা একটু খেয়াল করো, তারপর আমি ম্যাথটা করাই দিতেছি। কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, তোমাদের এখানে একটা প্রতিবেদন আছে, আমি প্রতিবেদনটা দেখাই দিই না, কারণ প্রতিবেদন তোমাদের লাগবে না, লাগবে এই বিষয়টা। আমি খুব শর্টে তোমাদের কেপি কেসি বা ভরক্রিয়ার সূত্র রিলেটেড যাবতীয় যত মানে যে কোনো কোশ্চেন যাতে সলভ করতে পারো, আমি খুব শর্টকাটে বিষয়গুলো বোঝাই দিচ্ছি। আমরা জানি, মনে রাখবা, কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন। এক্ষেত্রে কেপিটা কি? কেপিটা যে আংশিক চাপের সাম্যদ্রব্যক। আর কেসিটা কি? কেসিটা হলো মোলার সাম্যদ্রব্যক। আর এখানে আরটা কি? আরটা হলো মোলার গ্যাস দ্রব্যক। সবসময় মনে রাখবে এই অঙ্কের ক্ষেত্রে আর এর মানটা মনে রাখবা 0.082 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল। ঠিক আছে, অর্থাৎ আর এর ভ্যালু এটা বের করো, এটা তোমরা সবাই বসাবা। হ্যাঁ, এরপর টিটা কি? টিটা অলওয়েজ ক্যালভিন এককে তাপমাত্রাটা নিবে। এবং ডেল এনটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট, ডেল এনটা জানা। ডেল এনটা হলো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা। ঠিক আছে, ডেল এনটা কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা। এইটা হলো কেপি এবং কেসির মধ্যে। এই বিষয়গুলো যদি জানো তাহলে কেপি কেসি রিলেটেড ম্যাথগুলো তোমরা পারবা। এখানে আমি খুবই দুটা গুরুত্বপূর্ণ বিষয় লিখেছি, সেটা হচ্ছে কেসি নির্ণয়ের ক্ষেত্রে যখন তুমি কেসি কীভাবে নির্ণয় করবা, মনে রাখবা যদি উদ্দীপকের যদি আয়তন দেওয়া থাকে, কি দেওয়া থাকে, কোশ্চেনে যদি আয়তন দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোমার মনে রাখতে হবে এখানে কেসিটা নির্ণয় করা যাবে। কেপি কোনো ক্ষেত্রে নির্ণয় করতে পারবে না। কেপি নির্ণয় করতে পারবা এই যে এই সম্পর্ক থেকে, কিন্তু আগে তোমার কি বের করে নিতে হবে? কেসিটা বের করে নিতে হবে। ওকে, এরপর কেপি নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা উদ্দীপকে যদি মোট চাপ দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোমার কেপি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে তুমি সরাসরি কেসি নির্ণয় করতে পারবে না, আগে কেপি নির্ণয় করতে হবে, এরপর কেপি কেসির সম্পর্ক থেকে তুমি চাইলে কেসিটা নির্ণয় করতে পারবা। ওকে, এখন দেখো আমি তোমাদের একটা ম্যাথ করাবো, কোশ্চেন সলভ, একটা না দুইটা ম্যাথ। এখানে কি বলছে? x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটম চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে ফসফরাস পেন্টাগোলাইটের বিয়োজন বিক্রিয়া সাম্য অবস্থায় ফসফরাস পেন্টাগোলাইটের 20% বিয়োজিত অবস্থায় থাকে এবং উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটির কেপির মানও তোমাদেরকে দিয়ে দিছে, বলে দিচ্ছে উদ্দীপকে এক্স এর মান নির্ণয় করে। এক্স এর মান বলতে এক্স কি? এখানে তাপমাত্রা। তার মানে আমি যদি তোমাদেরকে একটু খেয়াল করি, এই কেপি কেসি রিলেটেড সম্পর্ক থেকে তোমাদের এই টিটা বের করতে বলছে। কি বের করতে বলছে? টি। তাহলে আমরা কি জানি?
হ্যাঁ, আগে আমার কি বের করতে হবে, উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করতে হবে। কেপি জানা আছে, আমি যদি তাপমাত্রা বের করতে চাই তাহলে অবশ্যই আমরা জানি কোন সূত্রটা লিখতে হবে। আমরা জানি কি জানি, আমরা একটু আগে তোমাদের লিখে দিচ্ছি, কেপি এবং কেসির সম্পর্ক ছাড়া টির মান কখনো এখানে বের করতে পারবো না। এক্স এর মান মানে কি, এক্স মানে তাপমাত্রা ছিল, অর্থাৎ তাপমাত্রা বের করতে হলে অবশ্যই তোমার এই সূত্রটা ইউজ করতে হবে, বা এই সূত্রটা ব্যবহার ছাড়া তুমি কখনো তাপমাত্রা বের করতে পারবে না। তাহলে আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তোমার দেখো কোশ্চেনে কেপির মান দেওয়া দিছে কিন্তু কেসির মান দেওয়া দেয় নাই, তার মানে অবশ্যই তোমার কেসির মানটা বের করতে হবে, এরপর তুমি এক্স মানে টিটা বের করতে পারবা। তাহলে আমি কি লিখবো এখানে, আমি একটু সুন্দর করে এখানে লিখে নিব যে এখানে কেপি ইকুয়ালস টু কত, কেপি ইকুয়ালস টু 0.0417 অ্যাটম। এরপর কি দিয়ে আছে, আর আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে, এক্স মানে তাপমাত্রা, এক্স মানে কি তাপমাত্রা, এক্স তার টি ইকুয়ালস টু হোয়াট, কেসি কত, কেসি আমরা জানি না, কেসিটা বের করে নিব। এরপর ডেল এনটা কত, হ্যাঁ ডেল এনটা আমার বের করতে হবে। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে ফসফরাস পেন্টাগোলাইটের বিয়োজন বিক্রিয়া, ফসফরাস পেন্টাগোলাইট বিয়োজিত হয়ে কি হয় আসলে, দেখো তোমাদের এই বিষয়গুলো জানতে হবে। হ্যাঁ, যারা পারো তারা অবশ্যই বুঝতে পারবা, আর যারা না পারো তারা মনে রাখবো সবসময় ফসফরাস পেন্টাগোলাইটকে বিয়োজিত করলে সবসময় ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ক্লোরিন। তাহলে এই বিক্রিয়ার ডেল এনের মানটা কি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ডেল এন ইকুয়ালস টু উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে উৎপাদ কি আছে, উৎপাদ আছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। এই ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইডের সামনে কোনো কিছু নেই, মনে মনে 1 আছে, ক্লোরিনের সামনে কোনো কিছু নেই, মানে মনে মনে 1 আছে। তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা কত হবে, 2। এরপর সূত্রের মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা, বিক্রয়কের মোল সংখ্যা কত, ফসফরাস পেন্টাগোলাইট কোনো কিছু নেই মানে 1 আছে, কারণ ডেল এনের মানটা আমি পেয়ে গেছি 1। তাহলে আমি সবই পেয়ে গেলাম। আর আর এর মানটা মনে তোমাদের বলে দিয়েছিলাম একটু আগে যে আর এর মানটা সবসময় এই অঙ্কের ক্ষেত্রে কত ইউজ করবা, 0.082। তুমি অঙ্কের ক্ষেত্রে এই এককটা লিখতে হবে না, কিন্তু এককটা তুমি জেনে রাখো, 0.082 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল। ওকে, তাহলে আমি যদি এই বিক্রিয়ার কেসির মানটা জেনে থাকি তাহলে আমি টি বের করতে পারবো, কেসিও জানি না টিও জানি না, তার মানে আগে কেসি বের করতে হবে, এরপর এক্স এর মান মানে টির মানটা আমি বের করতে পারবো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি বের করতে গেলে আমি তোমাদেরকে বলে দিচ্ছিলাম যে কোশ্চেনে যদি কি দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে এখানে কেসি তুমি বের করতে পারবা। দেখো কোশ্চেনে কিন্তু এখানে আয়তন দেওয়া দিছে, তাহলে তুমি কেসি বের করতে পারবা। তাহলে কেসি বের করার ক্ষেত্রে কীরকম, ধরো এখানে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা কত ছিল, প্রাথমিক অবস্থায় মানে হলো যখন বিক্রিয়াটা শুরু হয় নাই, প্রারম্ভিক মুহূর্তে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা, প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা কিন্তু কোনো কিছু নেই, মানে মনে মনে 1 আছে। প্রাথমিক অবস্থায় কোনো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে না, এই কারণে উৎপাদ কী হবে, শূন্য হবে, শূন্য হবে। এখন সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় কী হবে, সাম্য অবস্থায় মূল সংখ্যা, এগুলো কি সাম্য অবস্থায় মূল সংখ্যা, সাম্য অবস্থায় মূল সংখ্যা। ওকে, সাম্য অবস্থায় মূল সংখ্যা দেখো বলে দিছে ওরা সুন্দর করে, সাম্য অবস্থায় ফসফরাস পেন্টাগোলাইটে 20% বিয়োজিত অবস্থায় থাকে। তাহলে 20% মানে কি, আমি যদি সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা বিয়োজনের পরিমাণ যদি আলফা ধরি, হ্যাঁ আলফা পরিমাণ ভেঙে এখানে আলফা পরিমাণ মনে রাখবা ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা পরিমাণ ক্লোরিন তৈরি হবে। কেন, দেখো এখানে 1 মোল থেকে যদি 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং 1 মোল ক্লোরিন তৈরি হয়, তাহলে অবশ্যই এখান থেকে আলফা পরিমাণ ভেঙে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন অবশ্যই তৈরি করবে। এই আলফার মানটা বলে দিছে ওরা, সাম্য অবস্থায় আলফার মান বলছে 20%, তাহলে আলফার মানটা কত হবে আমাদের, আলফার মান হবে অবশ্যই 20%। এই 20% মান কি 0.2, তাহলে এখান থেকে আমি আলফার মানটা কত লিখতে পারি 0.2, এখানে আলফার মান কত 0.2, এখানে কত 0.2। তাহলে এখানে সাম্য অবস্থায় ওর মোল সংখ্যা ফসফরাস পেন্টাগোলাইটের মোল সংখ্যা 1 থেকে 0.2 বিয়োগ করলে হবে 0.8 মোল, এখানে 0.2, এখানে 0.2। আমি যদি এক্ষেত্রে মোল সংখ্যা কেন পেলাম, মোল সংখ্যা যদি জানি তাহলে কেসি নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা জানি মোলার ঘনমাত্রা লাগে উৎপাদ সময়ের আর বিক্রয়ক সময়ের, ওইটা আমি মেজার করতে পারবো। কীরকম, কীভাবে মেজার করতে পারবো, ধরো সাপোজ এটার ক্ষেত্রে কি হলো, তাহলে আমরা বিক্রিয়াটা এখানে আছে, তাহলে কেসি কি, কেসি আমি তোমাদেরকে শুরুতে লিখে দিয়েছিলাম যে কেসি ইকুয়ালস টু উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা প্রকাশ করার জন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম। তাহলে উৎপাদ ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রা ইনটু উৎপাদ 2টা আছে, তাহলে ক্লোরিনের মোলার ঘনমাত্রা ডিভাইড বাই ফসফরাস পেন্টাগোলাইট মানে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল, যেহেতু বিক্রিয়ক একটা আছে আমি একটাই লিখে দিলাম। এখন কি লাগবে, তাহলে মোলার ঘনমাত্রা লাগবে, ফসফরাস ট্রাইক্লোরাইড মোলার ঘনমাত্রা লাগবে, ক্লোরিনের মোলার ঘনমাত্রা লাগবে, ফসফরাস পেন্টাগোলাইট মোলার ঘনমাত্রা লাগবে। মনে রাখবা সাম্য অবস্থায় মোলার ঘনমাত্রা নির্ণয় সূত্র বা মোলারিটি তোমরা সবাই জানছো যে মোলারিটি, আমরা যদি মোল সংখ্যাকে লিটার এককে আয়তন দ্বারা ভাগ করি, মোল সংখ্যাকে লিটার এককে আয়তন দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই
মোল পার লিটার অর্থাৎ ঘনমাত্রা পাই বা মোলার ঘনমাত্রা পাই। তাহলে এক্ষেত্রে সেম আমি যদি, তোমরা আশা করি বুঝতে পারছো, মোলারিটির সংজ্ঞা অনুযায়ী, যদি না পারো কেউ মনে রাখবা, মোল সংখ্যাকে সাম্য অবস্থায় মোল সংখ্যাকে যদি মোট আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই মোলারিটি বা মোলার ঘনমাত্রা। এইচ দিয়ে বোঝাইছে কি মোলারিটি বা মোলার ঘনমাত্রা। লিখে দেই এস ইকুয়ালস টু মোলার বা কি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায় মোলার ঘনমাত্রা। ওকে, তাহলে সাম্য অবস্থা আমি কী লিখে দেব? সাম্য অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইটের মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। ওকে, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইটের মোলার ঘনমাত্রাকে আমি জানি, মোলার ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাই থার্ড ব্র্যাকেট দিলাম। এখন মোলার ঘনমাত্রা কীভাবে বের করি? N/V, অর্থাৎ মোল সংখ্যাকে সাম্য অবস্থায় মোল সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে। সাম্য অবস্থায় মোল সংখ্যা ফসফরাস পেন্টাক্লোরাইটের কত? 0.8। তাহলে আমি এখানে কী করব? 0.8 দিয়ে মোট আয়তন কত ছিল? কোশ্চেনে মোট আয়তন দেওয়া ছিল কত লিটার? 30 লিটার। তাহলে 0.8কে আমি কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করে দেব। হয়ে গেছে। এটা কি মোল পার লিটার এককে, অর্থাৎ মোলার ঘনমাত্রা আমি পেয়ে গেছি। তাহলে 0.8কে যদি 30 দিয়ে ভাগ করো কত হয়? 0.8 ভাগ 30, তাহলে কত হবে? হবে হলো তোমার 0.0267, 0.0267 আমি লিখে দিলাম 0.0267 মোল পার লিটার। ওকে, একইভাবে সাম্য অবস্থায় উৎপাদ দুইটার মোলার ঘনমাত্রা বের করতে হবে। আমি শর্টকাটে লিখে দিলাম, তোমার মনে রাখবা সাম্য অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইটের মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা ফসফরাস ট্রাইক্লোরাইড। সাম্য অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইটের মোল সংখ্যা কত ছিল আমরা একটু দেখি। ফসফরাস ট্রাইক্লোরাইটের মোল সংখ্যা ছিল 0.2। তাহলে এই ক্ষেত্রে আমি কী লিখবো? এক্ষেত্রে আমি লিখবো হলো 0.2, কী লিখবো আমি? 0.2 ভাগ কত? 30। এটা কি আমি তাহলে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কী পাই? ঘনমাত্রা পাই, মোলার ঘনমাত্রা। S = N/V এই সূত্র দেয়। তাহলে আমি 0.2কে কত দিয়ে ভাগ করে দিব? 30 দিয়ে ভাগ করে দিব। 0.2 ভাগ 30, 0.2 ভাগ 30। তাহলে আমার আসছে হলো অ্যান্সারটা 6.67 × 10⁻³ কত আসছে? 6.67 × 10⁻³ আমি লিখলাম 6.67 × 10⁻³ মোল পার লিটার। একইভাবে আমি সাম্য অবস্থা আরেকটা কী লাগবে? ক্লোরিনের মোলার ঘনমাত্রা। তাহলে আমি সাম্য অবস্থা ক্লোরিনের মোলার ঘনমাত্রা প্রকাশ করার জন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ক্লোরিনের মোলার ঘনমাত্রা। এখানে কত হবে? 0.2, কারণ সাম্য অবস্থায় ক্লোরিনে পেয়েছিলাম আমরা 0.2, মোট আয়তন কত? 30। তার মানে এখানে কত হবে? 6.67 × 10⁻³ মোল পার লিটার। তাহলে ইজিলি আমি কেসি পেয়ে যাব। কি পেয়ে যাব? কেসি। তাহলে কেসি কস্ট আমরা কি জানি? কেসি কস্ট আমরা জানছিলাম যে উৎপাদ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং উৎপাদ ক্লোরিনের মোলার ঘনমাত্রা গুণফল। তাহলে ওর কত পাইছি? 6.67 × 10⁻³ ওর কত পাইছি? 6.67 × 10⁻³ আর বিক্রিয়কের কত পেয়েছি আমি? বিক্রিয়কের পেয়েছি 0.0267। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি কেসির মান পেয়ে যাবো। আর কেসির মান পেয়ে গেলেও কেপি গস্ট কেসির সূত্র দিয়ে আমি টির ভ্যালুটা বের করতে পারবো। ওকে, তাহলে আমি একটু দেখি 6.67 × 10⁻³ ইন্টু 6.67 × 10⁻³ ভাগ 0.0267। ওকে, তাহলে ভ্যালুটা বেরিয়েছে 1.66 × 10⁻³ তোমরা দেখতে পাবে 1.67 × 10⁻³ 1.67 × 10⁻³ কেসির কোনো একক নাই, কেপি বা কেসির কোনো একক নাই, মনে রাখবা। তাহলে আমি কেসি পেয়ে গেছি। কেসি যদি পেয়ে যাই তাহলে আমাদের যে কোশ্চেনে চেয়েছিল প্রতিপক্ষে এক্সের মান নির্ণয়, তাহলে এক্সের মান নির্ণয় আমি এই সূত্র দিয়ে ইজিলি বের করতে পারবো। কেপি = কেসি, কারণ কেপির ভ্যালুটা দেওয়া দিয়েছিল কোশ্চেনে, আর এর মান জানি, টির মানটা আমরা বের করতে পারবো, ডেল এনও জানি। তাহলে আমি এখন সুন্দর করে লিখে দিব। সুতরাং কি লিখে দেব? সুন্দর করে লিখে দেব যে কেপি = কেসি। সুতরাং কি লিখব? আমরা জানি কেপি = কেসি, কেপি = কেসি RT ডেল এন। এখানে কেপির মানটা কত? কোশ্চেনে তোমাদের দেওয়া দিয়েছিল যে উক্ত তাপমাত্রা কেপির মানটা হলো 0.0417। তাহলে আমি লিখে দিলাম 0.0417। কেসির মান মাত্র বের করলাম 1.67 × 10⁻³ 1.67 × 10⁻³ আর এর মানটা তোমাদের বলছিলাম এই অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে 0.082 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল। এটা সংকেতটা আমাদের লেখার কোনো দরকার নাই। আর এখানে এক্স বলতে টিটা বের করতে বলছে, তাপমাত্রা টি। আর ডেল এনের মান আমি তোমাদেরকে শিখাইছিলাম উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা, যেটা ছিল 1। ওকে, তাহলে আমার এখানে টিটা বের করতে হবে। সুতরাং টি = আমি এক লাইন কম করে দিচ্ছি, তাহলে 0.0417টা উপরে চলে যাবে। আর এগুলা কি? যেহেতু 1 আছে পাওয়ারটা, তাই ওই পাওয়ারের কোনো ভ্যালু নাই, তার মানে এই তিনটা গুণ আকারে আছে। অর্থাৎ এটা কি 1.67 × 10⁻³ এখানে আসবে, সাথে 0.082
ভাগ হিসাবে নিচে চলে আসবে। তাহলে আমি যদি এই ক্যালকুলেশনটা করি কত হয় আমার, তোমরা একটু করবা। 0.0417 ভাগ 1.67 ইন্টু 10 ইনভার্স মাইনাস কত 3 ইন্টু 0.082, তাহলে ভ্যালুটা আসছে হলো আমার একটু খেয়াল করো, তাহলে ভ্যালুটা কত আসছে আবার একটু খেয়াল করো। আমি এখানে ব্যাকেট দিয়ে নিই, যে কারণে ভ্যালুটা অ্যাকুরেট আসে নাই, ব্যাকেট দিয়ে নিতে হবে। ওয়েট, আবার করতেছি আমি 0.0417 ভাগ 1.67 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 ইন্টু 0.082, তো ভ্যালুটা বেরোয়েছে হলো আমার 304 দশমিক কত বেরোয়েছে দেখছো, ব্যাকেট না দিলে কিন্তু হবে না, 304.51, এটা কিন্তু ক্যালভিন এককে বেরোয়েছে 304.51 ক্যালভিন। চাইলে তুমি একে 304.51 এর সাথে 273 বিয়োগ করলে চাইলে তুমি কি নিতে পারবা, সেলসিয়াসে নিতে পারবা। তাহলে 304.51 এর সাথে কত বিয়োগ দেবো আমি, 273 বিয়োগ দিলে কত হবে 31.51 ডিগ্রি, 31.51 এত ডিগ্রি সেলসিয়াস, 31.51 এত ডিগ্রি সেলসিয়াস। আশা করি সকলে বুঝতে পারছে। এরপরের অঙ্কটা কি বলছে, এরপরের অঙ্কটা বলছে হলো তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে চাপের মানটা কত বলছে, পির মানটা 0.0417 অ্যাটম নিয়ে এলে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাব্য অর্থাৎ বিয়োজন মাত্রা আলফার মানটা বের করতে বলছে। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, একটু দেখো তোমরা, 2 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিটের মধ্যে আমি ম্যাথটা শেষ করে দিতেছি। আশা করি আমি এই ম্যাথগুলো কেন করালাম, এই ম্যাথগুলো এই জন্য করালাম যাতে এই টাইপের কোনো ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। ওকে দেখো আমাদের কি বলছিল যে কোশ্চেনটা এরকম ছিল, তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে, চাপ আগে ছিল 1 অ্যাটম, হ্যাঁ 1 অ্যাটমের ক্ষেত্রে কেপি বের হয়েছিল 0.0417। এখন বলছে তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে 0.0417 অ্যাটমে নিয়ে এলে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রার বৃদ্ধির অর্থাৎ বিয়োজন মাত্রা আলফার পরিমাণটা কতটুকু বৃদ্ধি পাবে সেটা গাণিতিকভাবে আমাদেরকে দেখাইতে বলছে। আমি খুব শর্টকাট সময়ের মধ্যে করাই দিতেছি। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডকে ভাঙলে আমরা পেয়েছিলাম ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ওর মূল সংখ্যা আমি কত ধরছিলাম, প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা ধরছিলাম 1, প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা ধরছিলাম 1, তখন হয়েছিল 0 0। এখন সাম্য অবস্থায় মূল সংখ্যা কত, সাম্য অবস্থায় মূল সংখ্যা হলো তোমার 1 মাইনাস আলফা। এই আলফার মানটা আমরা জানি না, এই আলফার মানটা বের করতে বলছে কোন ক্ষেত্রে, যখন, তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে কেপিটা কত হবে, কেপিটা কি হবে আমি আগে কেপিটা বের করে নিই। কেপিটা হবে যে পির নিচে PCl3 দ্বারা বোঝাচ্ছি উৎপাদ ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ এবং পির নিচে Cl2 দ্বারা বোঝাইছি উৎপাদ ক্লোরিনের আংশিক চাপ। আমরা জানি কেপির ক্ষেত্রে এটা জানি উৎপাদ সময়ের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক পির নিচে PCl5 দ্বারা বোঝাইছি বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। ওকে ফাইন, এখন দেখো এখন আবার কি করতে হবে, ওদের আংশিক চাপগুলো আমার জানতে হবে। আংশিক চাপ বের করতে হলে তাহলে কি লাগবে, পির নিচে PCl3 দ্বারা বোঝাইছি ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ। আংশিক চাপ বের করতে গেলে আমি তোমাদের সূত্র দেখাইছিলাম যে মোল ভগ্নাংশ লাগবে যার আংশিক চাপ বের করবা, এরপর হলো মোট চাপ পির মানটা। ওকে তাহলে ওর মূল ভগ্নাংশ কত, ওর মূল ভগ্নাংশ হবে সাম্য অবস্থা ওর মূল সংখ্যা ডিভাইড বাই মোট মূল সংখ্যা। দেখো মোট মূল সংখ্যা কত, এইগুলো এটা যোগ করলে কত হবে, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা যোগ করলে হবে মাইনাস আলফা প্লাস আলফা কাটলে কী হবে 1 প্লাস আলফা হবে এক্ষেত্রে। তাহলে আলফা 1 প্লাস আলফা ইন্টু পির মানটা আমরা পরবর্তীতে বসাই দিব, আগে বসাবো না, পির মান আমাদের দেওয়া দিচ্ছে। একইভাবে দেখো PCl2 দ্বারা বোঝাইছি সাম্য অবস্থায় ক্লোরিনের আংশিক চাপ কি আংশিক চাপ বের করতে গেলে ক্লোরিনের মূল ভগ্নাংশ লাগবে। ক্লোরিনের মূল ভগ্নাংশ কীভাবে বের করবো, সাম্য অবস্থা ওর মূল সংখ্যা, সাম্য অবস্থা ওর মূল সংখ্যা ছিল আলফা, মোট মূল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ, এটা ক্লোরিনের আংশিক চাপ। একইভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ কীভাবে বের করবো, বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইডের মূল ভগ্নাংশ লাগবে ইন্টু মোট চাপ। বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইডের মূল ভগ্নাংশ কীভাবে বের করবো, ওর নিজের মূল সংখ্যা, সাম্য অবস্থার নিজের মূল সংখ্যা ছিল 1 মাইনাস আলফা, মোট মূল সংখ্যা ছিল 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে আমরা এটা পেয়ে গেছি। এটা যদি পেয়ে যাই তাহলে ইজিলি আমি কী বের করতে পারবো, ইজিলি আলফার মানটা বের করতে পারবো। তাহলে কেপি কস্ট আমরা কি জানি, কেপি কস্ট জানি, এই যে আমি লিখে দিয়েছিলাম ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ কত বের হয়েছে, ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ বের হয়েছে হলো, তাহলে কেপি কস্ট আমি লিখতে পারি ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ কি আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। আর এক্ষেত্রে কি আবার ক্লোরিনের সেম আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। আর ফসফরাস পেন্টাক্লোরাইড কত বের হয়েছে, নিচে হলো ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়ক 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। ওকে এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো কি হবে, শেষ ম্যাথটা
তাহলে 1 প্লাস আলফা নিচে হবে হলো 1 প্লাস আলফা স্কোয়ার, আর উপরে কী হবে, উপরে হবে আলফা ইন্টু আলফা পি ইন্টু পি, অর্থাৎ আলফা স্কোয়ার পি স্কোয়ার। নিচে কী হবে, নিচে হবে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, এখানে কিন্তু কেপি ছিল, কেপি গোষ্ঠী এটা। ওকে, তাহলে দেখো এটিকে যদি আমি আর গুণ করি আলফা স্কোয়ার পি স্কোয়ার, এখানে কী হবে 1 প্লাস আলফা স্কোয়ার, আর গুণ করলে 1 প্লাস আলফাটা উপরে চলে যাবে, আর এখানে কী হবে 1 মাইনাস আলফা ইন্টু পি। আমি এখানে কী করব 1 প্লাস আলফা 1 দুইটা কাটলে কী হবে শুধু 1 প্লাস আলফা এখানে থাকবে, আর এখানে পি আর পি স্কোয়ার কাটলে শুধু পি থাকবে। তার মানে আমি পেলাম কি আলফা স্কোয়ার ইন্টু পি, এখানে কী পেলাম 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। এটাকে চাইলে সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার করলে কী হয় 1 স্কোয়ার করলে 1ই থাকে, তার মানে 1 মাইনাস আলফা স্কোয়ার লিখতে পারি। সাথে কী ছিল, সাথে কি কোনো কিছু ছিল আমাদের না, সাথে, তাহলে এখানে শুধু 1 মাইনাস আলফা স্কোয়ার থাকবে, আর এখানে হলো কেপি। ওকে, তাহলে আমি কী করবো এখন দেখো, এখন আমি কেপির সাথে আর গুণ করে দেবো। তা কেপির সাথে 1 গুণ হলো হবে কেপি, হ্যাঁ, আর এক্ষেত্রে কেপির সাথে এটা গুণ হলো হবে মাইনাস আলফা স্কোয়ার কেপি, আর এখানে কি আলফা স্কোয়ার পি, আমার লাগবে আলফা স্কোয়ার। ঠিক আছে, এখন আমি কি করব, কেপিটা এই পাশে রাখবো, মাইনাস আলফা স্কোয়ার কেপি ওই পাশে নিয়ে যাবো, তাহলে হবে আলফা স্কোয়ার কেপি, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে, আর এখানে আলফা স্কোয়ার পি। আমি যদি এখানে আলফা স্কোয়ারটা কমন নেই তাহলে এখানে হয় কেপি প্লাস পি, কেপি প্লাস পি, এখানে কী পাই কেপি। ওকে, তাহলে আমি এক লাইন কম করলাম, আলফা স্কোয়ার ইকুয়ালস টু পি, কী পাই আমরা কেপি, কেপি প্লাস পি। তাহলে আলফা ইকুয়ালস টু কত পাই, আলফা ইকুয়ালস টু পাই কেপি, কেপি প্লাস পি। এখন সবগুলোর ভ্যালু আমি বসাই দিব। কেপির মান কত কোশ্চেনে দেওয়া ছিল, দেখো কেপির মান কোশ্চেনে দেওয়া ছিল হলো আমাদের, কেপির মানটা দেওয়া ছিল 0.0417, 0.0417। তাহলে আমি সুন্দর করে কেপির ভ্যালুটা বসাবো 0.0417। কেপির মান কত, কেপি হলো 0.0417, আমি লিখে দিলাম 0.0417 প্লাস পি। পির মানটা কত দেখো তো, কোশ্চেন কিন্তু বলে দিছে আমাদের উদ্দীপকে যে চাপ কমিয়ে 0.0417, অর্থাৎ পির মানটা 0.0417। তার মানে আমি এখানে কী লিখবো 0.0417। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আলফার ভ্যালুটা আমাদের বের হয়ে যাবে। ক্যালকুলেশনটা কীরকম হবে, সুতরাং রুটওভার কী লিখবো আমরা, রুটওভার 0.0417 নিচে 0.0417 প্লাস 0.0417, মানটা বের হবে হলো তোমার 0.707। তার মানে আলফার মানটা আমি পেলাম 0.707। আমি যদি একে শতকরা, আলফার বিয়োজনের পরিমাণ সবসময় শতকরা এককে লিখতে হয়, আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে হবে 70.7%। তো আশা করি এই অঙ্কটা সকলেই বুঝতে পারছো, আর এই টাইপের অঙ্ক অবশ্যই তোমাদের কোশ্চেনে থাকবে। আমি যে সৃজনশীলটা করাইছি এই সৃজনশীল যদি তুমি বুঝতে পারো তাহলে এই জাতীয় অঙ্কে কোনো প্রবলেম হবে না আশা করি। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর এই কেপি কেসি রিলেটেড কোনো ম্যাথের প্রবলেম হবে না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের ভিডিওটা দেখার সুযোগ করে দিবে এবং বেশি বেশি শেয়ার করবা। ভালো থাকবা সকলে।